না একটা। জি, দুইটা। কয়টা ক্লাস হলো? স্যার দুইটা ক্লাস। দুইটা ক্লাস দুইটা হয়েছে। কি কি হলো? স্যার সিড গ্রেডিং এন্ড সিড ট্রিটমেন্ট আর হচ্ছে সিড রেট ক্যালকুলেশন। আচ্ছা, যাই হোক, ওনাদের তারা ছিল দেখে ওনারা আগে ক্লাস নিছে। এই ক্লাসটা আমার ক্লাসটাই প্রথম ক্লাস হওয়া উচিত ছিল তোমাদের। যে আমাদের একটু লাইনে থাকো, আমি তাহলে তোমাদের এই যে প্রথম এক্সপেরিমেন্টটা, সিলেবাসটা আমি আমার হাতে এখন আসে নাই, আসলে আমি পাঠাই দেবো একটু পরে। প্রথম যে এক্সপেরিমেন্টটা সেটা হলো স্টাডি অন আইডেন্টিফিকেশন অফ সিডস। দ্যাট মিন্স তোমাদেরকে আগে আমাদেরকে বুঝতে হবে যে সিড কি। তোমরা থিওরিতেও পড়ানো হয়েছে তাই না, সিড কি জিনিস? স্যার থিওরি ক্লাসে পড়ছো না তোমরা সিড কাকে বলে? স্যার একটু পরিচয় দিয়ে নিলে ভালো হইতো স্যার। আচ্ছা আচ্ছা, সরি, আমার পরিচয়টা হলো তোমাদের সাথে তো আমার আগে ক্লাস হয় নাই। বিকাল থেকে আমি তোমাদের ক্লাস নেই না। ফার্স্ট সেমিস্টারে আমার আমার ক্লাস হয়েছে বেসিক্যালি 1 2 2 1 3 2 এবং 4 2 তে। যাই হোক, আমার নাম হচ্ছে আহমেদ খায়রুল হাসান। আমি অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। তো তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের এই টপিকটা আমি নেব এবং ফার্দার অন্যান্য স্যার সেমিস্টারগুলো শোনা যায় না। তোমার দেখা হবে। অন্যান্য সেমিস্টারে তোমাদের সাথে আমার দেখা হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন শোনা স্যার যাচ্ছে? আপনার নামটা আরেকবার বললে ভালো পাচ্ছ? হতো, শোনা যাচ্ছিল না। স্যার আপনার নামটা একবার বলেন। দাঁড়াও, আমার নাম আমি লিখেই দিচ্ছি তোমাদের। ওকে, এখন নাম নাম দেখছো? ইয়েস স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, জি স্যার। আমার নাম হলো আহমেদ খায়রুল হাসান। আমি তোমাদের এই ক্লাসটা নেব, প্লাস অন্যান্য সেমিস্টারে আমি তোমাদের ক্লাস নেব। যাই হোক, তো থিওরিতে তোমাদের পড়ানো হয়েছে হোয়াট ইজ সিড, ইম্পর্টেন্স অফ সিড, এগুলো পড়ানো হয়েছে, ক্লাসিফিকেশন অফ সিড। তো প্র্যাকটিক্যালি স্যার আমাদের একটা যেটা, কথা ছিল। বলো বলো। স্যার আপনি যে স্যার মানে প্র্যাকটিক্যালটা করাচ্ছেন এটা কি এক নম্বরে করব? অনেকে স্যার স্বপন স্যার যেটা করাইছে ওইটা এক নাম্বার হিসেবে লিখে ফেলছে স্যার। আচ্ছা, লিখে ফেললো, সমস্যা নাই। তো জি স্যার। এটা এক নম্বরে স্বপন স্যার যেহেতু লিখে ফেলছে, স্বপন স্যার কি বলছিল এক নম্বরে লিখতে? তোমার কি জি স্যার, রুচি স্যার নাই? বলছিলেন যে খাতা কিনে লিখে ফেলতে। আচ্ছা, লিখে ফেলছো, অসুবিধা নেই, ঠিক আছে। আর হলো এটা তাহলে 3 নম্বরে লেখো, সমস্যা নেই। তবে বেসিক্যালি প্র্যাকটিক্যালের যেটা আর কি, এটা হলো 1 নম্বরে হওয়া উচিত। এবং স্যার এটার সবাই জন্য স্যার তো বলছিল স্যার মানে নন বাইন্ডিং খাতা কিনতে। স্যার যারা নাম্বার দেয়নি তারা না, তো স্যার যারা একই নাম্বার করতে দিয়ে দিছো সবাই ইউনিফর্মিটি থাকুক। আর যেহেতু ডেট অনুযায়ী ক্লাস হয়েছে, কোন ডেটে কোন ক্লাস হয়েছে সেটা যেহেতু আগে ওইটা হয়েছে ওইটাই থাকুক, সমস্যা নেই। বাট তোমাদেরকে আমি জাস্ট বললাম
তোমাদের জাস্ট জানার জন্য বললাম যে এটা 1 নাম্বার এক্সপেরিমেন্ট হওয়া উচিত। আমি ক্লাস নেওয়ার জন্য রেডি ছিলাম, বাট আমার সাথে স্বপন স্যারের আর কোন স্যারের যেন তারা ছিল, যে কারণে স্যারের ক্লাস প্রথমে নিয়েছেন। না, সমস্যা নাই। তো সিড নিয়ে থিওরিটিক্যাল আলোচনা যেটা তোমাদের হয়েছে, তারপরে আমি আবার একটু বলি। সাধারণত আমরা সিডকে তো বলি যে সিড ইজ দ্য ভেহিকল অফ লাইফ, সরি, মিনস অফ লাইফ। তো যাই হোক, এটা তো আমরা আরো যদি খুব সুন্দর করে দুইটা ভাবেই আমরা সিডকে ডিফাইন করতে পারি। সেটা হলো যে একটা বোটানিক্যাল সিড আর একটা হলো কি হলো এগ্রিকালচারাল সিট। এগ্রিকালচারাল সিড। একটা কমন কোশ্চেন থাকে, কমন কোশ্চেন ফর থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। অল botanical seeds are agricultural seeds, but all agricultural seeds are not botanical seeds. Sir, all botanical seeds are not. লেখো তোমরা, আমি বলি all botanical seeds are agricultural seeds, but all agricultural seeds are not botanical seeds. মানেটা কি? থিওরিতে এটা পড়ানোর কথা, আমি জানি না কে পড়াইছে তোমাদের, আমি থিওরি ক্লাস নেই নাই। স্যার পড়াইছে কি পারভেজ স্যার স্যার। পড়াইছে? তাহলে তো ভালোই পড়ানোর কথা। তাহলে এটা যদি বলা হয় উদাহরণ দিয়ে বুঝাই দাও তো কেউ একজন আমাকে। স্যার যেমন ধান বীজ, এটা হচ্ছে স্যার আমাদের হচ্ছে বোটানিক্যাল সিড, কারণ এখানে ভ্রূণ এবং এটা সিটের বৈশিষ্ট্য আছে। কিন্তু যেমন আলু স্যার, এটা কোনো ভ্রূণ বা এই ধরনের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে এগ্রিকালচারাল সিড। ধান বীজটা স্যার বীজের বৈশিষ্ট্য থাকার কারণে এটা স্যার মানে এগ্রিকালচার এবং বোটানিক্যাল দুইটাই কভার করতেছে। কিন্তু আলুটা স্যার ভ্রূণ বা অন্যান্য বৈশিষ্ট্য থাকা না কারণে স্যার শুধুমাত্র এগ্রিকালচারাল, কিন্তু বোটানিক্যাল কভার করতেছে না। গুড। তাহলে জিনিসটা কি হলো, আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, একটা গাছের যে কোনো পার্ট থেকে যে কোনো পার্ট যেখান থেকে নতুন একটা গাছ পাই, সেই পার্টটাকে আমরা বীজ বলবো। আমি আবার বলতেছি, তুমি স্লাইডের দিকে দেখার দরকার নাই, আমার কথাটা শোনার চেষ্টা করো শুধু। একটা গাছের যে কোনো পার্ট যেখান থেকে আমরা বপন বা রোপণ করে নতুন একটা গাছ পাবো, সেই পার্টটাকে আমরা বীজ বলবো। এটাকে আমরা বলি এগ্রিকালচারাল সিড। গাছের যে কোনো পার্ট হইতে পারে, সেটা পাতা হইতে পারে, কাণ্ড হইতে পারে, রুট হইতে পারে, তোমার আবার যে ইনট্রু সেন্সে যেটাকে আমরা বীজ বলি, ইনট্রু সেন্সে যেটাকে বীজ বলি, সেই বীজটাও হইতে পারে সেটা। তাহলে এই সবগুলাকে আমরা একসাথে কি বলবো? এগ্রিকালচারাল সিড। যেমন ধরো আমরা ধানের বীজ সবাই চিনি, ধানের বীজ ইনট্রু সেন্সে ইনট্রু সেন্সে সিড আমরা সচরাচর নরমালি সিড বলতে যেটা বুঝি। যেমন ধরো এই নরমালি এই বীজটা কিভাবে হয়েছে, এই বীজটা হয়েছে ফ্লাওয়ার হয়েছে, পলিনেশন হয়েছে, ফার্টিলাইজেশন হয়েছে, জাইগোস প্রোডিউস হয়েছে, তারপরে ফ্রুটস হয়েছে, ফ্রুটসের ভিতরে বীজ হয়েছে, সেটা হলো বোটানিক্যাল সিড। হ্যাঁ, এটা রিপ্রোডাক্টিভ পার্ট থেকেই ইয়া হয়েছে। এবং এই বীজের মধ্যে কি থাকে? এমব্রায়ো থাকে, আরো বিভিন্ন স্ট্রাকচার থাকে, তোমাদের সিডি স্ট্রাকচার পড়ানো হবে। তো তাহলে এগ্রিকালচারাল সিড বলতে আমি যেই জিনিসটা বোঝাতে চাইলাম, গাছের যে কোনো পার্ট থেকে নতুন কোনো গাছ হইলে সেই পার্টটাকে আমরা বীজ বলবো, সেটাকে আমরা বলি এগ্রিকালচারাল সিড। এগ্রিকালচারাল সিড, that means all parts, any parts of plant which is capable of producing a normal plant of its own type is called agricultural seed. তাহলে উদাহরণ হিসেবে আমি কি দিতে পারি? যেমন ধরো, in case of potato we use tuber, এটাকে আমরা বলি টিউবার অফ পটেটো। ইন কেস অফ সুগার কেন এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি প্ল্যান্টিং ম্যাটেরিয়াল হিসেবে? সেট, সুগার কেন সেট, স্যাড বলি আমরা এটাকে। দ্যাট মিন্স একটা কাণ্ডের একটা পার্ট, দুইটা চোখ সহ একটা পার্ট, সুগার কেন স্যাড বলি। ইভেন আমরা যদি পাথরকুচি গাছের কথা বলি, সেটা আমরা কি ইউজ করি? লিফ, পাতা। পাতা। পাতা।
আমরা এই আবার ধানের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইন ট্রু সেন্সে যে বীজটা পাই সেটাকে আমরা ইউজ করি। গমের ক্ষেত্রে এই বীজটা আমরা যেটা পাই রিপ্রোডাক্টিভ পার্ট সেটা ইউজ করি। তাহলে এই সবগুলোকে আমরা একসাথে বলবো এগ্রিকালচারাল সিড। আবার আমরা যখন বোটানিক্যাল সিডের ডেফিনেশন দিতে যাই তখন কিন্তু আমি যেটা বললাম ইন ট্রু সেন্সে আমরা সিড বলতে যেটা বুঝি সেটা কিভাবে হচ্ছে পলিনেশনের মাধ্যমে ফ্লাওয়ারিং হবে, পলিনেশন হবে, ফার্টিলাইজেশন হবে, জাইগোট প্রোডিউস হবে, ফ্রুটস হবে, তার মধ্যে সিড থাকবে, সেটা হচ্ছে ট্রু সিড বা বোটানিক্যাল সিড। তাহলে এগ্রিকালচারাল সিডের একটা পার্ট কিন্তু বোটানিক্যাল সিড। তোমরা ইন্টারমিডিয়েট যেটা পড়ে আসছো না, সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক কি ক্ষার নয়, তাই না? এটা পড়ছো নাকি ইন্টারমিডিয়েটে? জি স্যার। জি স্যার পড়েছি। জিনিসটা এখন এইরকমই এখানে কিন্তু থাকবে, পরীক্ষায় কোশ্চেন থাকে, ভাইবা কোশ্চেন থাকে, তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই দিতে হবে। তাহলে আমরা এখন যদি আবার একটু রিক্যাপ করি থিওরির আলোচনাটা, তাহলে ফার্মার্স ডেফিনেশন বা এগ্রিকালচারাল সিড কে আমরা কিভাবে স্যার define স্ক্রিনটা করতে জুম পারি? করেন স্যার। আমরা যদি এগ্রিকালচারাল সিডটাকে আমরা যদি ডিফাইন করি সেটা হলো এনি প্রপাগিউল ইনক্লুডিং ট্রু সিডস, যেমন ধরো fruits, tubers, rhizomes and other vegetative parts. ট্রু সিডস বলতে যেটা বললাম যে ধানের বীজ, গমের বীজ, এগুলো হচ্ছে ট্রু সিড। অথবা আবার যদি একটু সুন্দর করে আমি ডেফিনেশনটা বলতে যাই, এনি পার্ট অফ দ্য প্ল্যান্ট আইদার ভেজিটেটিভ অর রিপ্রোডাক্টিভ। ভেজিটেটিভ মানে হলো যে মনে করো এই যে তোমার ভেজিটেটিভ মানে হলো সাপোজ এটা হলো ভেজিটেটিভ, এগুলো হলো ভেজিটেটিভ, এটা হলো রিপ্রোডাক্টিভ। Any part of the plant, either vegetative or reproductive, which is capable of producing normal plant of its own type under favorable condition is called seed. তাহলে উদাহরণ হিসেবে আমি যেগুলো বলছিলাম, টিউবার অফ পটেটো, স্টেম অফ সুগার কেন, দ্যাট মিনস সেট অফ সুগার কেন, বানানার ক্ষেত্রে সাকার অফ বানানা, ওটাকে সাকার বলা হয়, রাইস সিড, হুইট সিড, মেইজ সিড এটসেট্রা, এই সবগুলোকে আমরা একসাথে এগ্রিকালচারাল সিড। এখন আমরা যদি বলি বোটানিক্যাল সিড, তাহলে বোটানিক্যাল সিডের কথা আমি যেটা বললাম, বোটানিক্যাল সিড বা ট্রু সিড যেটা ইজ দ্য ফার্টিলাইজড এন্ড ফুললি ম্যাচিউরড ওভিউল, যেখানে একটা এমব্রিও থাকে এবং সেই এমব্রিওটা ওই বীজের মধ্যে ডরমেন্ট অবস্থায় থাকে। ডরমেন্ট না হলে বীজের যে একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সিড ডরমেন্সি। ডরমেন্সি না থাকলে কিন্তু সিড আমরা রাখতে পারতাম না, বছরের পর বছর বীজ আমরা উৎপাদন করতে পারতাম না, তাহলে গাছের মধ্যেই কিন্তু বীজ অটোমেটিক গজায় যেত। এবং এমব্রায়োটাই কিন্তু ওর মানে আসল জিনিস, এই এমব্রায়োটা সুপ্ত অবস্থায় থাকে। যাই হোক, তাহলে এর উদাহরণ কি? রাইস সিড, হুইট সিড, মেইজ সিড। তাহলে কি হইলো ঘটনাটা? এই দুইটা ডেফিনেশন কম্পেয়ার করলে আমরা বলতে পারি অল বোটানিক্যাল সিডস আর এগ্রিকালচারাল সিডস, বাট অল এগ্রিকালচারাল সিডস আর নট বোটানিক্যাল সিডস। এখন ভাইবাতে তোমাকে জিজ্ঞেস করা হইলো রাইস সিড কি ধরনের সিড, কি বলবা? বোটানিক্যাল অর ট্রু সিড? বোটানিক্যাল সিড। বোটানিক্যাল অর এগ্রিকালচারাল বোথ টু। স্যার দুইটাই হতে পারে স্যার। বোথ সিডস, ওকে, এটা বলতে হবে। ওকে, rice seed not only botanical seed, it also can be considered as agricultural seed. But তোমার যদি বলা হয় sugarcane seed কি seed? Only agricultural seed. ওকে, ঠিক আছে? স্যার বলো। স্যার হ্যাঁ বলো, কি বলতেছিলা, আর কিছু বলবা? আচ্ছা, তাহলে সিডের ডেফিনিশনটা হইলো তো হইলই। এখন ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা তো আমরা জানি, সিডের ইম্পর্টেন্সটা। সিড হিসাবে যদি বলি, দেখো আমরা সিড আর গ্রেনের মধ্যে পার্থক্য কি বলো? গ্রেন বলি না, একটা আমরা খাওয়াটাকে ব্যবহার করি। সিড হইতে হলে ভায়াবিলিটি থাকতে হবে মাস্ট। আর আপনার গ্রেইনের ক্ষেত্রে গ্রেনের ক্ষেত্রে ভায়াবিলিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। আর একটা হলো কি, যেটা আলটিমেটলি যেটা বলছে মূল কথাটা ওইটাই, যে যেটা আমরা এই পরবর্তীতে গাছ উৎপাদনের জন্য ব্যবহার করব সেটাকে আমরা সিড বলবো, আর আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেটাকে আমরা গ্রেন বলবো নরমালি।
যাই হোক, তো সিডের ইম্পর্টেন্সটা, সিডের মূল ইম্পর্টেন্স হলো যে এটা একটা বায়োলজিক্যাল ইউনিট, এটা প্রপাগেশনের জন্য নেক্সট জেনারেশনের প্রপাগেটিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়। না থাকলে সিড না থাকলে আর পরবর্তীতে গাছই হবে না। ওয়ার্ল্ড ওয়াইড এরকম অনেক স্পিসিস হারিয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, কারণ অনেক সময় সিড রাখা যায় নাই। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বিভিন্ন এলাকায়, আমরা যদি ধানের কথাই বলি, বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকাল রাইস আগে হয়তো পাওয়া যেত, আমাদের পূর্বপুরুষরা খাইছে, এখনো অনেকে খায়, কিন্তু অনেক ধানের ভ্যারাইটি কিন্তু হারাই গেছে। ওই যে সিড গুলা রাখে নাই, কারণ ওইগুলোর ফলন কম, ওইগুলা ঝড়ে পড়া যায়, হ্যাঁ, ওইগুলা অনেক লম্বা চিকন, যদিও স্বাদ বেশি কিন্তু ফলন কম। আমরা যেহেতু মানুষ বেশি, আমাদের স্বাদ বেশি, চেয়ে আমাদের পরিমাণটা বেশি লাগে, যে কারণে কিন্তু আমাদের লোকাল রাইস গুলা ধীরে ধীরে হারিয়ে গেল। যাই হোক, তো সিড হলো একটা প্রপাগেশনের মাধ্যম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এরকম অনেক ইম্পর্টেন্ট ইয়ে আছে যে বেসিক কমিউনিটি ফর পিপল। তারপরে আছে তোমার, এটা এনিমেলের ফিড হিসেবেও ব্যবহৃত হয় অনেক সময়, ফুড হিসেবে যদিও বলছি। যাই হোক, এগুলা কিছু ইয়া আছে, এগুলা আমি আর এখানে খুব আলোচনা করব না। এখন সিডকে আমরা অনেক ভাগেই ভাগ করতে পারি, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এই ক্লাসিফিকেশন গুলা মনে রাখতে হবে, কারণ হলো এগুলা মনে না রাখলে বিভিন্ন ক্লাসের উপর বেস করে ওদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে। মনে রাখলে তোমাদের যেভাবে জিজ্ঞেস করে রাইস কি মনোকট না ডাইকট, অথবা বলবে একটা মনোকট সিডের উদাহরণ দাও, অথবা মনোকট কেন ডাইকট কেন, বলো তো মনোকট কেন ডাইকট কেন, পার্থক্য পেয়ে দেবো। একবীজপত্রী। তার কারণ জি, বীজপত্র একবীজপত্রী। আছে। তাহলে উদাহরণগুলো একটু মনে রাখবা। লিগিউম স্যার একটু আগে স্লাইডটা একটু দেখাবেন স্যার। এটা এগুলা স্লাইড জি, দিয়ে স্যার। দেবো, এগুলো আসলে খুব বেশি আলোচনা করার কিছু নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। যাই হোক, তো মনোকট সিড, ডাইকট সিডের উদাহরণ একটু মাথায় রাখবা। সাধারণত গ্রামীণ ফ্যামিলির গুলা মনোকট, পালসের গুলা, লিগিউম গুলার ম্যাক্সিমাম ইন মোস্ট অফ দ্য কেসেস ডাইকট। তারপরে স্টোরেজ ম্যাটেরিয়ালের উপর বেস করে যেগুলোতে অ্যান্ডোস্পার্ম থাকে, গ্রামীণ ফ্যামিলির গুলা কিন্তু অ্যান্ডোস্পার্মিক সিড, অ্যান্ডোস্পার্মিক, হ্যাঁ। আর অন্যান্যগুলা নন অ্যান্ডোস্পার্মিক, অন্যান্যগুলো স্পেশালি যেটা বললাম লিগিউমের ক্ষেত্রে। এবং তোমার এই নন অ্যান্ডো, সাধারণত যেখানে অ্যান্ডোস্পার্ম থাকে সেই অ্যান্ডোস্পার্মের মধ্যে কি খাদ্যটা জমা থাকে, ফুড ম্যাটেরিয়ালটা জমা থাকে, পরবর্তীতে এই ফুড ম্যাটেরিয়াল ইউজ করে জার্মিনেট করে গাছ হয়। যাই হোক, আর যেখানে অ্যান্ডোস্পার্ম থাকে না সেখানে তাহলে ফুড ম্যাটেরিয়ালটা কোথায় জমা হয়, কোটিলিডনে জমা হয়। কটিলিডনে। যাই হোক, এখন আরেকটা ইম্পর্টেন্ট হলো তোমার মোড অফ জার্মিনেশন উপর বেস করে বাংলা তোমরা একটু পড়ে আসছো, এগুলো সব বাংলা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো তোমরা, ভালোভাবেই পড়ছো মেডিকেলের জন্য অথবা বিভিন্ন ইয়ার জন্য তোমরা অ্যাপ্লাই করছো। তো এর কি জার্মিনেশন এর উপর বেস করে কি ধরনের জার্মিনেশন হয়, কোটিলিডন গুলো সাধারণত মাটির নিচে থাকে, যেটা সেটাকে আমরা হাইপোজিয়াল বলি, হাইপোজিয়াল। যেমন ধরো ধান, গম, ধান, ভুট্টা, চিকপি এগুলা। আর এপিজিএল হলো যেটা কোটিলিডন গুলা মাটির উপরে উঠা যায়, উপরে থাকে, মাটির উপরে উঠা থাকে যেটা, সেটা হলো এপিজিএল। যেমন ধরো বিভিন্ন ধরনের সিম জাতীয় ফসল, তারপরে যে মিষ্টি কুমড়া জাতীয় ফসল, লাউ, মিষ্টি কুমড়া, করলা, পটল, এই মানে যেই মানে কুমড়া জাতীয় শসা, এগুলো হলো গর্ড, এগুলোকে আমরা গর্ড বলি, গর্ড বা কিউকারবিটস। তারপরে তামারিন্ড, তামারিন্ড মানে কি, তামারিন্ড তেঁতুল। আচ্ছা হলুদ, সরি তেঁতুল তেঁতুল, স্যার, তেঁতুল, তেঁতুল। তেঁতুল, হলুদ হলো টারমারিক, হ্যাঁ। যাই হোক, আর একটা হলো ইম্পর্টেন্টলি ভিভিপ্যারাস। ভিভিপ্যারাস জার্মিনেশন, এটা ইন্টারেস্টিং, যেটা হলো যে গাছে থাকা অবস্থায় তার মধ্যে
গাছে থাকা অবস্থায় তার মধ্যে রুট সিস্টেম ডেভেলপ করে। গাছে থাকা অবস্থায়, ফ্রুটসের মধ্যে থাকা অবস্থায় তোমার সিড জার্মিনেট করে, এবং যখনই গাছ থেকে সে ডিটাচড হয়ে যায় তখনই সেটা আলাদা প্ল্যান্ট হিসেবে তোমরা ইউজ করতে পারো। যেমন ধরো এখানে বলছে ম্যানগ্রোভ, জ্যাকফ্রুট, পাপায়া, এগুলা। বিবি প্যারাস, এটার ইন্টারেস্টিং হলো ম্যানগ্রোভ বোঝো তো না? ম্যানগ্রোভ মানে কি? ম্যানগ্রোভ লবণাক্ত। সুন্দরবন অঞ্চল এরকম হয়। সুন্দরবন অঞ্চলে হয়। সুন্দরবন অঞ্চলে স্যার কেন হয়? এই শীটগুলোর কি ডরমেন্সি হয় না? হুম? স্যার এই শীটগুলোর কি ডরমেন্সি হয় না? এগুলা ডরমেন্সি কম, তুমি রাখতে পারবা। কেন? কাঁঠালের বীজ দেখো নাই? কাঁঠাল তো খাও সবাই বাংলাদেশে, আমাদের তো কাঁঠাল হয়, তাই না? ওভার ম্যাচিউর হলে, বীজটা যখন ওভার ম্যাচিউর হয়ে যায় তখন কিন্তু গাছের মধ্যে সে, তুমি যদি বেশি পাকা অবস্থায় কাঁঠালটা পারো তখন দেখবে যে বীজ থেকে শিকড় গজায় গেছে। সেক্ষেত্রে ডরমেন্সি হয়। ডরমেন্সি অন্যান্য বীজের যেরকম হয় সেই বীজেরও ডরমেন্সি এইরকম হয় না, তবে সেক্ষেত্রে তোমার তার ডরমেন্সিটা তোমাকে এনশিওর করতে হবে। কিভাবে এনশিওর করতে হবে? যখনই ম্যাচিউর হয়েছে বোঝা গেল তখনই তোমার কাঁঠালটা পেরে বীজগুলোকে আলাদা করে তুমি ওই ফেভারেবল এনভায়রনমেন্ট যদি না দাও তাহলে কিন্তু সে গজাবে না। কাঁঠালের বীজ তুমি বালির মধ্যে ভিতরে ঢুকে রেখে দিলে দেখবো যে গজাবে না। কিন্তু আদারওয়াইজ গুলো গজানোর কারণ আছে। যেমন ধরো ম্যানগ্রোভ প্ল্যান্ট যেগুলা, সেগুলা গাছের মধ্যে গজায় কেন? দেখো, খুব সিম্পল জিনিস। সেটা হলো ম্যানগ্রোভ অঞ্চলে মাটি, সুন্দরবন অঞ্চলের কথাই যদি বলি, কক্সবাজারের মানে কোস্টাল বেল্টের অঞ্চলের কথা বলি, সেখানে কি কন্টিনিউয়াস জোয়ার ভাটা হয়, মাটি কি ভিজা থাকে, ইভেন মাঝে মাঝে পানিও আসে। তখন কি হয়? তাহলে ওইখানকার প্রকৃতিতে প্রতিটা জীবী তার বেঁচে থাকার জন্য বিভিন্ন মেকানিজম করে নিছে, এবং সেই মেকানিজমটা অবশ্যই উপরালাই সেই মেকানিজমটা করে দিয়েছে। বাট প্রতিটা জিনিসেরই কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা পাবা। তার মানে হলো যে আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমরা আগে সায়েন্স বলবো না, আগে আমরা ধর্মের কথা বলবো, দেন ইউ ক্যান এক্সপ্লেন ইট ইন এ সায়েন্টিফিক ওয়ে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে ম্যানগ্রোভ এলাকার কথা বলতেছিলাম। ওইখানকার কন্টিনিউয়াস মাটিতে পানিটা কি থাকে? পানি থাকে অথবা কাদা থাকে। তাহলে সেখানে গাছ কিভাবে সার্ভাইভ করবে? এটা কিন্তু একটা ওয়ে। মাটিতে গাছে থাকা অবস্থায় ফ্রুটসের মধ্যে তোমার রুট গজায়, এবং রুটটা কিন্তু নিচের দিকে গজায়। যখন ফ্রুটসটা ওভার ম্যাচিউর হয়ে গেল তখন কি হয়? অটোমেটিক্যালি সেটা এমন ভাবে মাটিতে পড়ে যাতে কি হয়, ওই কাদা মাটিতে সেটা গেঁথে থাকতে পারে। না গাঁথলে কি হবে বলো? জার্মিনেট হবে না। না না না, স্যার জোয়ার germinate ভাটার হয়ে টানে গেছে। স্যার চলে জোয়ার যাবে। ভাটার কারণে সেটা রুটে চলে যাবে। চলে যাবে। এটাই কিন্তু বিবিপ্লাস জার্মিনেশনের মূল কনসেপ্ট। বোঝা গেল? আর জার্মিনেশনের কথা বলো, যে ডরমেন্সি কিন্তু ক্রপ টু ক্রপ, ক্রপ স্পিসিস, ভ্যারাইটি টু ভ্যারাইটি তোমার পার্থক্য আছে। ধানেরও অনেক বীজ দেখবা জমিতে থাকলে বেশি দিন রাইখে দিলে ওভার রাইপেন হয়ে গেলে সে যখন ফেভারেবল এনভায়রনমেন্ট পায় একেবারে ধান শীষে থাকা অবস্থায় কিন্তু জার্মিনেট হয়ে যায়। সে কারণে কিন্তু রাইট স্টেজে হারভেস্ট করে সেটাকে প্রিজার্ভ। যাই হোক, এখন আসো নাম্বার অফ এমব্রায়োর উপর বেস করে আমরা তোমার ভাগ করতে পারি মনো এমব্রায়ো আর পলি এমব্রায়ো। সাধারণত নরমালি রাইস, হুইট, মেইজ, গ্রাম এগুলো হলো একটা এমব্রায়ো থাকে, কিন্তু সাইট্রাস ফ্রুটস, সাইট্রাস মানে হলো লেবু জাতীয় যে গাছগুলা, সেগুলাতে কি হয়? পলি এমব্রায়ো হয়, অনেকগুলো এমব্রায়ো থাকে। আসো ফার্টিলাইজেশনের উপর বেস করে ডিপেন্ডিং অন দা ফার্টিলাইজেশন। দ্যাট মিনস নর্মাল যে প্রসিডিউরে যেটা তোমরা পড়ে আসছো, পরাগায়ন, নিষিক্তকরণ, তারপরে ওইখান থেকে ফ্রুটস হয়, বীজ হয়, ফার্টিলাইজেশন হয়। কিন্তু কিছু আছে আনফার্টিলাইজড অবস্থায় হইতে পারে, যেমন ধরো সাইট্রাস ফ্রুটস, আপেল এটসেট্রা। এটাকে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন থ্রু সিড বলি। দ্যাট মিনস
সরি, সেটা হলো যে আনফার্টিলাইজড সিড, যেটা তোমার ফার্টিলাইজেশন ছাড়াই কিন্তু সাইট্রাস ফ্রুট বা আপেল এরা হয় আর কি। আরেকটা হলো যে এখন আসো এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয় সেটা হচ্ছে গাছের পার্ট থেকে হয়, গাছের মধ্যে বিভিন্ন স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচার থেকে সেটা হয়। যাই হোক, এখন আসো আরো ইম্পর্টেন্ট জিনিস হলো কিছু টার্ম আছে অর্থোডক্স। বুঝলাম না, আরেকবার একটু বলেন। আগের পয়েন্ট যেটা ফার্টিলাইজেশন তো বললামই, যেটাতে ফার্টিলাইজেশন ওটাকে ফার্টিলাইজ সিড, আর কিছু বীজ আছে, কিছু গাছ আছে যেটা ফার্টিলাইজেশন লাগে না। আমাদের হিউম্যানে একটা এক্সাম্পলে আছে আনফার্টিলাইজড, হযরত ঈসা আলাইহিস সালাম, যেটা যীশু খ্রিস্ট আনফার্টিলাইজড বেবি। যাই হোক, এটা হলো আনফার্টিলাইজড সিড বা অ্যাপোমিক্সিস বলি আমরা একে সাইট্রাসের ক্ষেত্রে, আপেলের ক্ষেত্রে। আরেকটা হলো যে অনেক সময় এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সিডের মাধ্যমে, যেখানে ফ্লাওয়ার হয় না। ফ্লাওয়ার না হইয়া অটোমেটিক্যালি ওইখানে বুলবিল হয়, বুলবিল বলি, অথবা অন্যান্য ভেজিটেটিভ প্রপাগুল হয়, যেখান থেকে তোমার গাছ গজায়। বুলবিল যেমন ধরো এইটা একটা, এই যে এক ধরনের গাছ আছে, এটা এখান থেকে অটোমেটিক্যালি গাছ গজায়। এটা কিন্তু একটা রিপ্রোডাক্টিভ পার্টের মতোই, বাট সিড হিসেবে কাজ করে, কিন্তু এটা কিন্তু ফার্টিলাইজড কিছু না, এখানে ফ্লাওয়ার হয় না। এটাকে আবার এটা নিয়ে কিছু বিতর্ক আছে, তারপরেও তোমরা এটা চিন্তা করতে পারো। গাছের কিছু স্ট্রাকচার হয় সেখানে ফ্লাওয়ার না হইয়া, তো এটাকে রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে বলা হয়, বাট এটা সেক্সুয়ালি রিপ্রোডাক্টিভ পার্ট না। যেমন এটা ফ্লাওয়ার হবে না, পলিনেশন হয় না, ফার্টিলাইজেশন হয় না, ওখানে সিড হয় না, এটা এরকম না। এটা একটা স্ট্রাকচার হয়, এটাকে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হয়, সেখান থেকে অটোমেটিক্যালি জমিতে লাগালে সেখান থেকে গাছ হইতে পারে। যেমন ধরো এক ধরনের গাছে, কিছু গাছে আছে দেখবো যে ফুল ছাড়া অটোমেটিক্যালি আলু হয়, গাছ আলু বলে আমরা এগুলাকে। উপরে হয়, মাটির নিচে না, মাটির উপরে লতানো গাছ। হ্যাঁ হ্যাঁ, এই যে লতানো গাছে এই যে আলুগুলা হয়, সেখানে কিন্তু কোনো ফ্লাওয়ারিং হয় না। সেটা কি, সেটা আবার জমিতে যদি তুমি ইয়ে করো, লাগাও, অটোমেটিক ওইখান থেকে রুট হবে। যাই হোক, এখন যে ক্লাসিফিকেশনটা, এটা তোমাদের জন্য আরেকটু ইম্পর্টেন্ট, ময়েশ্চার কন্টেন্টের উপর বেস করে, টলারেন্স অফ ময়েশ্চার কন্টেন্ট। একটা হলো, এখন শোনা যায়? মানে একদম আস্তে শোনা যায়। আমার ক্ষেত্রে তোমরা একটু কাইন্ডলি তোমরা আমার ক্লাসের ক্ষেত্রে একটু ইয়ে ইউজ করো, কি জানি বলে, হেডফোন ইউজ করার চেষ্টা করো। যাই হোক, অর্থোডক্স সিড এবং রিকালসিট্রেন্ট সিড, এইটা ক্লাসিফিকেশনটা মনে রাখবা, কারণ তোমার প্রশ্ন করা হবে, মনে করো তোমার নিজের জানার জন্যই, আমি কাঁঠালের বীজ বেশি দিন রাখতে পারি না, হ্যাঁ, কিন্তু ধানের বীজ বেশি দিন রাখতে পারি, ভুট্টার বীজ বেশি দিন রাখতে পারি, টমেটোর বীজ বেশি দিন রাখতে পারি, কারণটা কি? আমের বীজ বেশি দিন রাখা যাবে না, রাখতে পারি না, কারণটা কি? এটাই হলো ওই যে ভিতরে ময়েশ্চার কন্টেন্টের উপর বেস করে এদের ক্লাসিফিকেশন। তাহলে কি হলো, একটা হলো অর্থোডক্স সিডস। অর্থোডক্স সিডটা হলো কি, যেটাকে আমরা শুকাইয়া লো ময়েশ্চারে আমরা স্টোর করতে পারি, লো ময়েশ্চারে। এবং তোমাদের পড়ানো হবে সেফ স্টোরেজ, পড়াইছে অলরেডি থিওরিতে, সেফ স্টোরেজ টেম্পারেচার, সেফ স্টোরেজ ময়েশ্চার। বীজের ডরমেন্সির জন্য, বীজের স্টোরেজের জন্য ময়েশ্চারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং এটা মনে রাখবা, যারা ভবিষ্যতে সিড নিয়ে কাজ করবা, ইভেন যারা সিড নিয়ে বিজনেস করবা, ইভেন আমি বলি তোমাদের পরিচিত লোক যারা আছে, এই যে এগ্রিকালচারাল কমোডিটি নিয়ে স্টক বিজনেস করে বা সাপ্লাইয়ের বিজনেস করে, এ সবার ক্ষেত্রে, এই যে সিডের ক্ষেত্রে, ইভেন গ্রেনের ক্ষেত্রে ময়েশ্চার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। গ্রেনের ক্ষেত্রে বাজারে তুমি ধান কিনবা, কিনা চাল বানাবা, কিন্তু তুমি আগে যাই একবারে শুকনা ধান কিনা, কারণ শুকনা ধান আর ভিজা ধানের মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখলে ভূমি অনেকে বোঝে, মুখে দিলেই এরা বোঝা যাবে ভিজা না শুকনা। ইভেন ভিজা শুকনার মধ্যেই তো তোমার ওজনের পার্থক্য হয়, তো কেউ যাই না শুই না একই দাম দিয়ে ভিজা ধান কিনবে, শুকনা ধান রাইখা কিনবে না। আবার ভিজা থাকলে কি হয়, ভিজা থাকলে কি হবে, ভিজা থাকলে তোমার সেখানে পোকামাকড়, রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, আবার জার্মিনেটও করে ফেলতে পারে। যে কারণে সেফ স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ময়েশ্চারটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে একটা পরিসংখ্যান বলা হয়েছে, 80% of the plant species worldwide have orthodox seeds.
অর্থোডক্স সিডই আছে, মানে ক্রপের ক্ষেত্রেই বা প্ল্যান্টের ক্ষেত্রে এই বীজগুলা অর্থোডক্স সিড, এটা একটু মাথায় রাখবা। এবং অর্থোডক্স ময়েশ্চার কন্টেন্ট কম লাগে, অনেকদিন স্টোর করে রাখা যায় কম থাকলে। যেমন ধরো ধানের ক্ষেত্রে 12 ম্যাক্সিমাম 14% ময়েশ্চার অ্যালাউ করে। 14 মানে 12% হচ্ছে সেফ। ভুট্টার ক্ষেত্রে 10%, তিলের ক্ষেত্রে 8%। এইরকম ময়েশ্চারে অনেকদিন সেফলি স্টোর করে রাখা যায়, এগুলাকে বলি আমরা অর্থোডক্স সিড। আর যেগুলাতে ময়েশ্চার বেশি ময়েশ্চারে রাখতে হয়, বেশি ময়েশ্চারে না রাখলে কি হবে, পরবর্তীতে সেগুলো গজাবে না, ডেসিকেট হয়ে যাবে, শুকায়া যাবে। দেন আমরা বলি রিক্যালসিট্রেন্ট সিড। Recalcitrant seeds could not ride below a relatively critical moisture content and could not tolerate freezing. Because of these differences, Hanson suggested the term desiccation sensitive more accurately described in recalcitrant seed. That means এগুলা recalcitrant seedও বলা হয় বা desiccation sensitive বলি। বেশি শুকাইলে সেগুলা তার ভায়াবিলিটি থাকবে না, যে আমরা ওটা মারা যাবে, পরবর্তীতে আর গজাবে না। This means the seed moisture is a critical factor determining the viability and longevity of both recalcitrant and orthodox seeds. তাহলে অর্থোডক্স সিডের সাথে রিক্যালসিট্রেন্ট সিডের পার্থক্যটা কি? একটা লো ময়েশ্চারে স্টোর করা যায় আর একটা লো ময়েশ্চারে স্টোর করা যায়। উদাহরণ হিসেবে তোমার খুব সিম্পল উদাহরণ দিবা, ধানের বীজ অর্থোডক্স আর কাঁঠাল বীজ বা তোমার পরিচিতর মধ্যে সেটা হলো তোমার রিক্যালসিট্রেন্ট সিড। যাই হোক, এটা তোমাদের ম্যাচিউর সিডের বৈশিষ্ট্য কি, তুমি কিভাবে বলবা সিডটা ম্যাচিউর সিডটা? একটা জিনিস মনে রাখবা, অবশ্যই অ্যালাইভ থাকতে হবে। সিড বলা মানে হলো সেটাকে অ্যালাইভ, ভিতরে এমব্রায়োর সুপ্ত অবস্থায় থাকবে। তবে বিভিন্ন বীজের বিভিন্ন লাইফ স্প্যানটা বিভিন্ন রকম হয়। কিছু বীজ অনেকদিন এমনিতেই স্টোর করা রাখা যায়, অনেক বীজ বেশি দিন স্টোর করা রাখা যায় না। যেমন ধরো তুমি যে নরমালি ধানের কথাই বলো, নরমাল অবস্থায় 1 বছর রাইখা জার্মিনেট করতে দিলা, আর একটা 2 বছর রাইখা জার্মিনেট করে দিলা, একই বীজ। যেটা 2 বছর রেখে জার্মিনেট করে দিলা সেখানে জার্মিনেশন কম হবে, যেটা 1 বছর রেখে জার্মিনেট করতে দিলে সেখানে অবশ্যই জার্মিনেট বেশি হবে। মেজর বৈশিষ্ট্য, অল সিডস আর হাইগ্রোস্কোপিক। হাইগ্রোস্কোপিক মানে হলো সেটা পানি শোষণ করতে পারে। ময়েশ্চার কন্টেন্ট হ্যাজ দ্য মোস্ট ড্রামাটিক ইফেক্ট অন সিডস লঞ্জিভিটি এন্ড সাসেপ্টিবিলিটি টু ইনজুরি। এটা আমি তোমাদের বলছি। দেয়ার আর স্লাইট ডিফারেন্স ইন দ্য কেমিক্যাল এন্ড মেকআপ অফ সিডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে তার ভিতরে যে স্ট্রাকচার প্লাস কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে পার্থক্য থাকে, তার জেনেটিক ক্যারেক্টারের মধ্যেও পার্থক্য থাকে। এটা একটা ইফেক্টিভ স্টোরেজ সিস্টেম হিসাবে কাজ করে। তোমাদের আরো অন্যান্য স্যাররা পরবর্তীতে ক্লাসে কিন্তু এই যে স্ট্রাকচার পড়াবে, ল্যামা, পেলিয়া, ধানের মধ্যে এই স্ট্রাকচার গুলো নিয়ে তোমাদের স্যাররা পড়াবে। জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি। আর এটা হলো যে আমার সাথে সৌমিক যোগাযোগ করলে আমি পরবর্তীতে তোমাদের বিভিন্ন বীজের ছবিগুলো তুইলা আমার যে এক্সপেরিমেন্ট তোমাদের আজকে পড়ানোর কথা, এই থিওরিটিক্যাল আলোচনা করা আর প্লাস প্র্যাকটিক্যালি বীজগুলা দেখাই দেওয়া। তো আমাদের এই বীজগুলা নাই, মানে ওই করোনার কারণে অনেকগুলো বীজ নষ্ট হয়ে গেছে, আবার এগুলা কালেক্ট করে ছবি তুইলা তোমাদেরকে আমি সাপ্লাই দিয়ে দেব। ফাইনাল পরীক্ষায় ক্লাস টেস্ট বা ফাইনাল পরীক্ষায় যেটা হয়, এই ইয়াগুলা বিভিন্ন ক্রপের ক্ষেত্রে ক্রপের বীজগুলা তোমাদের দিয়ে দেওয়া হয় আইডেন্টিফিকেশনে। তোমরা দেখে পরীক্ষা দিবা, লিখবা কোনটা কি। তোমাদের আমি প্রয়োজনে আমি চেষ্টা করব আরো একটা ক্লাস নেওয়ার জন্য, শুধুমাত্র এই বীজের ছবিগুলো দেখানোর জন্য। আর তোমরাও কিন্তু, আমি যদি এই স্লাইডটা দিয়ে দেই, তোমরা এই বীজের এই ক্রপের এই যে লিস্ট আছে এখানে দেখো 10টা
20, 30 আরো আছে, অনেক বীজ আছে। এই যে বীজের স্পেশালি অ্যাগ্রোনমিক যে ক্রপ গুলা, ফিল্ড ক্রপ যেগুলা, সেগুলার বীজের ট্রু সিডস এর বীজগুলো তোমরা একটু চিনার চেষ্টা করবে। নেটে দিলেও পারবা। যেমন ধরো অনেক সময় কিছু বীজের সাইজ দেখা, বীজ সাধারণত আমরা কি সাইজ দেখা বা একই ক্রপের একই ফসলের বিভিন্ন বীজ কালার দেখে আমরা আলাদা করতে পারি। এটা তো খাইয়া আলাদা করার সুযোগ নাই বা গন্ধ নিয়ে আলাদা করার সুযোগ নাই। কিভাবে? চোখে দেখা বা চোখে দেখে আমরা কি বৈশিষ্ট্য দেখি? সাইজ এবং কালার। যেমন ধরো অনেকেই তোমরা কনফিউজড হয়ে যাবে কোনটা সয়াবিনের বীজ আর কোনটা মটরের বীজ, বা কোনটা পাটের বীজ, হ্যাঁ, এবং কোনটা তোমার ডাটা শাকের বীজ। ইভেন দেশি পাটের বীজ আর তোষা পাটের বীজ এর মধ্যে কালারের পার্থক্য আছে। তারপরে তোমার খেসারির বীজ, মসুরির বীজ, কালারের পার্থক্য আছে, সাইজেও পার্থক্য আছে। না চিনলে অনেক কিছুতেই তোমাদের তখন ঝামেলা হবে। যে কারণে এই জিনিসগুলো তোমাদের আমি চেষ্টা করব ছবিগুলা কালেক্ট করে তোমাদের দিয়ে দেওয়ার জন্য। প্রয়োজনে অন্য কোনো একটা স্যারের ক্লাসে 5-10 মিনিটের জন্য আমি ক্লাস নেব বা তোমাদের আমি সাপ্লাই দিয়ে দেবো। বাট তোমরা কিন্তু নেট থেকে স্যার এক্সামে কি এগুলার সায়েন্টিফিক নেম তোমাদের নিজেদের জন্যই শিখতে হবে। তোমরা তো ফার্স্ট ইয়ারে আইডেন্টিফিকেশন অফ ক্রপস পড়ছিলা না? ফার্স্ট ইয়ারে আইডেন্টিফিকেশন অফ ক্রপস পড়ায় নাই? জি স্যার। পড়াইছে তো? পড়ি নাই স্যার। জি স্যার, পড়াচ্ছি স্যার। স্যার পড়াইছে, প্র্যাকটিক্যাল ক্লাসে পড়াইছে। প্র্যাকটিক্যালে পড়ানোর কথা, এবং ওইখানেই তো তোমাদের সায়েন্টিফিক নেমগুলো মুখস্থ করতে হবে। সায়েন্টিফিক নেম মুখস্থ করার তো অনেক কারণ আছে। গম বললে তুমি যদি ইরানে যাও, যেখানে গমের উৎপত্তি স্থল ইরান, সিরিয়া, জর্দান, সেখানে গম বললে কি ওরা চিনবে? বা ওদের দেশের ভাষা বললে তো তুমি চিনবা না। তখন তো তোমার অনেক সময় ওরা ইংরেজিও জানে না। ওয়ার্ল্ডের অনেক দেশ আছে ইংলিশে দুর্বল, কারণ ওদের ইংলিশ প্রয়োজন নেই, ইন্ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে তখন ওই সায়েন্টিফিক নেমটা এই জন্য মুখস্থ করতে হয়। স্যার ওরা ইংলিশ জানে না, তাহলে সায়েন্টিফিক নাম কেমনে জানবে? হ্যাঁ স্যার ওরা ইংলিশ জানে না, সায়েন্টিফিক নামও তো জানবে না হয়তো। সায়েন্টিফিক নেম কি ইংলিশ নাকি? না মানে স্যার সায়েন্টিফিক নাম তো ইতালিক বা মানে, ও আচ্ছা ওদের ভাষায় scientific- হ্যাঁ, ওরা ওদের ভাষায়, যে আমি গম লেখলাম ইংরেজিতে, জি। আর আমাদের মতো ফকির কান্ট্রি এখন ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশের ইম্পর্টেন্স আছে, কিন্তু আমাদের মতো ফকিরের দেশে কিন্তু আমরা ইংলিশ শিখতে হয়। জাপানে অনেকে ইংলিশ জানেই না, দে ডোন্ট বদার স্যার অন্যান্য অনেক দেশে তো স্যার মানে হায়ার স্টাডিজটা মাতৃভাষায় করা হয়, এই জন্য ওদের হ্যাঁ, অনেক কারণ কি? সুবিধা, কারণ এটা আমাদের নেই। দে আর ইন্ডিপেন্ডেন্ট। আমাদের মতো জি, মিসকিন স্যার। না, আমরা অন্যদের পায়ে ধরে বসে থাকি না, আমাদের মতো ওরাও পায়ে ধরে বসে থাকে না, বুঝছো না? আরো বড় হও, আরো তখন বুঝবা ওয়ার্ল্ড ওয়াইড। আমি আমার পাশের বাড়ির লোকরে কখনোই আমার চেয়ে উপরে যাইতে দেব না। আমার পাশের বাড়ির লোক তার পাশের বাড়ির লোকের চেয়ে যাতে উপরে না উঠতে পারে, সে তখন ওইভাবে ট্রাই করে। আমেরিকা ট্রাই করে চায়নাকে দাবাইতে, চায়না ট্রাই করে ইন্ডিয়াকে দাবাইতে, ইন্ডিয়া ট্রাই করে পাকিস্তানকে দাবাইতে, পাকিস্তান ট্রাই করে বাংলাদেশকে দাবাইতে, বাংলাদেশ ট্রাই করে ভুটানকে দাবাই রাখতে। এরকম ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট তারাই অ্যাডভান্টেজ নেয়। তাদের মাতৃভাষায় তাদের সবই আছে। আমার মাতৃভাষায় একটা ভালো টেক্সট বুক নাই, বাংলা ভাষায় ভালো একটা টেক্সট বুক নাই। আর আমাদের কালচারটা এত বাজে কালচার হয়েছে, তুমি ইংলিশ কথা না বললে, তুমি ফরেন ল্যাঙ্গুয়েজে কথা না বললে তুমি স্মার্টই হবে না। স্মার্ট হওয়ার সুযোগই নেই তোমার। স্যার আমরা তো এখন স্যার এই দাসত্বকে মেনে নিয়েছি। এটা আমরা মাইনেই নিয়েছি, তাই না? ওই দাসত্বটাই আমাদের কাছে ফ্যাশন। যাই হোক, তো যে কথাগুলো বলতেছিলাম সেটা হলো এই তোমাদের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, এই বসো না কেন, তোমাদের এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমাদের ইয়েটা জানতে হবে, এই ক্রপগুলোর সায়েন্টিফিক নেম জানতে হবে। ইভেন তোমাদের 2-1 উইড পড়াবে, উইডের সায়েন্টিফিক নেম জানতে হবে। উইডের সায়েন্টিফিক নেমগুলো একটু কঠিন। তো ক্রপের সায়েন্টিফিক নেম আমি কিন্তু ফর্ম পাঠাই দিছি, গুগল ফর্মটা, তোমরা এর একটু ফিল আপ করে
দেখো তো একজন শ্রমিক, দেখো তো গুগল ফর্মটা ইয়ে করা যায় কিনা, ফিল আপ করা যায় কিনা। ফিল আপ করে আমার মেইলে পাঠাই দিও। আচ্ছা, এখন কথা হলো রেইজড হ্যান্ড। আদিবা বলো, আদিবা কি বলবা? সরি স্যার, ভুলে আচ্ছা, প্রেস যাই হোক হয়ে গেছে। যাই হোক, তাহলে সিড নিয়ে আজকে আমরা যেটা পড়ার চেষ্টা করলাম, তোমরা এগুলো আগেই পড়ছো, তারপরে আবার বললাম সিড কাকে বলে, আমরা সিডকে কয়ভাবে ডিফাইন করতে পারি। ইম্পর্টেন্স নিয়ে আমি আর কথা বলি নাই, যদি এখানে ছিল সিডের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছি। মনোকট সিড, ডাইকট সিড, তারপরে তোমার জার্মিনেশনের উপর বেস করে সিড, তারপরে অ্যান্ডোস্পার্ম, নন অ্যান্ডোস্পার্ম সিড, তারপরে তোমার ময়েশ্চার কন্টেন্টের উপর বেস করে সিডের ক্লাসিফিকেশন। উদাহরণগুলো মাথায় রাখার চেষ্টা করবা। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি এটার ক্ষেত্রে যেটা, এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, তোমাদের কোন বীজ সেটা চিনতে হবে। না চিনলে তো সমস্যা, তোমাদের ডেইলি চলার জন্য তোমাদের চিনতে হবে। এখন স্যার ফর্ম ফিল আপ করা গেছে স্যার। আচ্ছা, তাহলে ফর্ম ফিল আপ কইরা ইয়ে করে দাও সবাই। যেটা হয় যে এই যে ক্রপ না চিনলে যেটা হয়, এখন সূর্যমুখী দেখলে সবাই সূর্যমুখীর খেতে যায়া ছবি তোলে। কারণ আমরা যারা এগ্রিকালচারে পড়ি, এগ্রিকালচারে আমাদের কাছে সূর্যমুখীর ক্রপ, সরিষার ক্ষেত, ওইগুলো আমাদের কাছে খুব অন্যরকম কিছু না, তাই না? তো যে কারণে আমাদের ওই ক্রপগুলো ভালোভাবে চিনতে হবে। আর একটা জিনিস হলো, যেহেতু তোমরা এগ্রিকালচারে পড়ো, বাড়িতে গেলে, এলাকায় গেলে, বাসায় গেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু বিভিন্ন ধরনের হেল্প নেওয়ার চেষ্টা করবে। সো ওই জায়গার জন্যই কিন্তু তোমাদের এগুলো জানতে হবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এগুলো কিন্তু আমাদের বেসিক নলেজটা তোমাদের যদি ক্লিয়ার থাকে, কোনটা দেশি পাট, কোনটা তোষা পাট, কোনটা ধানের কোন জাত। যেমন ধরো কালো জিরা একটা ধান আছে, আমরা সবাই খাই, পোলাও খাই, কালো জিরা রাইস। এটার কালারটা এবং সাইজটা কিন্তু ডিফারেন্ট। আবার আমরা নাইজার শেল খাই, অথবা 28 ব্রিধান 28-এর চাল খাই, সেটার সাইজটা কিন্তু ডিফারেন্ট। যে কারণে বিভিন্ন ক্রপের বীজ চিনতে হবে, বিভিন্ন ক্রপ চিনতে হবে, এবং বিভিন্ন ক্রপের বিভিন্ন ভ্যারাইটি চিনতে হবে। বললাম না, দেশি পাটের কালার একরকম, তোষা পাটের কালার একরকম, তারপরে তোমার এই চীনা দেখতে একরকম, কাউন দেখতে একরকম। অনেক সময় কনফিউশন হয়ে যায় কিন্তু, না চিনলে তোমার সয়াবিনের বীজ আর ছোলার বীজ বা মটরের বীজ এগুলো কিন্তু একরকম মনে হয়। যে কারণে এগুলো ভালোভাবে চিনতে হবে। তো ঠিক আছে, তাহলে আমি এই এক্সপেরিমেন্টই শেষ করলাম। তবে আমার সাথে স্যার পেন্ডিং রইল ছবিগুলা। হ্যাঁ বলো, তবে ছবিগুলা পাঠাইলেও ছবিগুলো কিন্তু ক্লিয়ার নাও আসতে পারে। তোমরা এই স্লাইডটা দেখে এই কালারগুলা নেট থেকে নেওয়ার চেষ্টা করবা। আর যখন সিচুয়েশন নরমাল হবে, তখন একদিন ল্যাবে এসে আবার সচক্ষে তোমরা দেখতে হবে তোমাদেরকে। হ্যাঁ বলো, কি বলতেছিলা? স্যার অর্থোডক্স 6 আর রিকালসিট্রেন্ট সিডের পার্থক্যটা আরেকবার একটু বলেন যদি। কেউ একজন বলো তো দেখি, অর্থোডক্স সিড আর রিকালসিট্রেন্ট সিড এর পার্থক্যটা যে বুঝছো। অর্থোডক্স সিড হলো যেসব সিড রোদে শুকালে মানে ওদের ভায়াবিলিটি নষ্ট হয় না, ভায়াবিলিটি নষ্ট হয় লো না। ময়েশ্চারে কন্টেন্ট, লো ময়েশ্চারে এগুলা অনেক দিন স্টোর করা যায়, বীজ হিসাবে করা তার যায়। তার ভায়াবিলিটি নষ্ট হয় না। যেমন ধরো ধানের বীজ, গমের বীজ, ভুট্টার বীজ, হ্যাঁ পাটের বীজ, এগুলো সবগুলা। কিন্তু যখন তুমি কাঁঠালের বীজ, আমের বীজ, এগুলা কিন্তু তুমি বেশি দিন, তুমি বেশি লো ময়েশ্চারে এগুলা রাখতে পারবা না, বীজ হিসেবে রাখতে পারবা না। তার ইয়েটা, ভায়াবিলিটিটা নষ্ট হয়ে যায়, পরবর্তী বীজ হিসেবে এটা ইউজ করা যায় না। এটাই হলো রিকালসিট্রেন্ট সিড। তুমি ক্লিয়ার হইছো? এটার কারণ কি স্যার? জি স্যার। কারণ হচ্ছে যে তার ভিতরে যে স্ট্রাকচারটা থাকে, সেই স্ট্রাকচারটা ফ্লেশি, সেখানে এটা ময়েশ্চার ছাড়া সে টিকেই থাকতে পারবে না। তার ভিতরে যেই স্টোরেজ ম্যাটেরিয়ালটা থাকে আর কি, সেটাই তোমার সেটার স্যার এটা কি স্যার সিডের আকারের উপর কোনোভাবে নির্ভর করবে? বীজের আকারের উপর নির্ভর করবে কথাটা পুরোপুরি ঠিক না। মানে স্যার যেমন ধান, পাট এগুলো তো অনেক ছোট ছোট বীজ, আর আম, কাঁঠাল এগুলো অনেক মানে অপেক্ষাকৃত একটু বড় বীজ।
তার ভিতরে যে এমব্রায়ো থাকে এমব্রায়োটা বড় থাকে আর কি। জি জি সেটা আমি আসলে ক্লিয়ার বলতে পারবো না, তাহলে আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, জি তোমরা একটু নেটে দেখতে পারো, জি আম স্যার। কাঁঠাল নারকেল। ঠিক আছে, হ্যাঁ স্যার স্যার আপনি তাহলে যে- বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। মিনিকেট রাইস বলে কি স্যার কোনো ধান আছে? মিনিকেট বলতে কোনো ধান নাই। মিনিকেট কি তাহলে? তুমি তো নিশ্চয়ই এটা একটু পড়ছো, আমার যেহেতু প্রশ্নটা করছো তুমি বলো। জি স্যার, স্যার এটা জাস্ট দেখলাম যে মানে একজন বলতেছে যে না এটাকে চালটাকে ছেটে চিকন করে, বাট এরকম কথা তো আমি কোনোদিনও শুনি না যে চাল ছাটা যায়। কি বলে? তোমার বাড়ি কোথায়? স্বর্ণদানকে তোমার বাড়ি কোথায়? স্যার ময়মনসিং। ময়মনসিং। তুমি এখন আমরা শোনো, সিম্পল, আমার সব সময় নাই। বাংলাদেশে যে পরিমাণ নাইজার শেল আমাদের মানুষজন খায় বা মিনিকেট চাল খায়, এইরকম এই পরিমাণ নাইজার শেল কিন্তু বাংলাদেশে হয় না। তুমি একটু বাংলাদেশে স্যার। জরিপ করো, এ কই থেকে আসে। প্রতিটা রাইস মিলে ওদের সর্টার মেশিন আছে, কাটার মেশিন আছে। নির্দিষ্ট ফরম্যাটে তুমি যত মোটা ধানই দাও না কেন, এগুলা চিকন ধান হিসেবে বেরিয়ে আসে। এগুলা কিন্তু শরীরের জন্য কিন্তু ক্ষতিকর, ধানের উপরের লেয়ারটা কাইটা ফেলাই দেয়। বুঝতে পারছো? জি স্যার। ট্রু সেন্স যদি নিজে নাইজার জমিতে কইরা খাইতে পারো সেটা ভালো। আদারওয়াইজ এখন যে নাইজার বাজারে পাওয়া যায় সেগুলা কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু ভুয়া, ইন মোস্ট অফ দ্য কেসেস। আর মিনিকেট বলতে কোনো ধান নাই। মিনিকেটটা আসছে মিনি কিট থেকে। পশ্চিমবঙ্গে এক সময় গভর্নমেন্ট হেল্প করছিল, এক ধানের বীজ প্লাস আরো কিছু ইয়া সহ ইনপুট সহ একটা কিট দিছিল, কিট একটা ব্যাগ দিছিল, সে ছোট্ট ব্যাগ, সেটা কিছু অল্প পরিমাণ বীজ সহ, সেটাকে বলতো মিনি কিট। ওই মিনি কিট থেকেই তখন ওই ধানটাকে ফার্মাররা নাম বলছে মিনিকেট। আসলে যে মিনিকেট বলতে কোনো আলাদা কোনো ভ্যারাইটি নেই, যেটা আমরা বুইজা খাই না বুইজা খাই আর কি। ঠিক আছে, জি হ্যাঁ স্যার। জি স্যার, তাহলে বুঝছি ফর্ম স্যার। ফিল আপ করে পাঠাই দাও। ওকে, স্যার হ্যাঁ বলো, কে কিছু বলতেছিলা? স্যার আপনি যে গোটা স্লাইড দেখাইছেন ওগুলোকে সব খাতায় লিখবো আমরা? এগুলা সব খাতায় লেখার দরকার নাই, তোমার স্ট্রাকচার হিসাবে আলাদা একটা এক্সপেরিমেন্ট স্যার পড়াবে। ঠিক আছে, জি স্যার, ওটা তো বুঝছি স্যার, ইন্ট্রোডাকশন আলাদা একটা। শোনো, আমি তোমার বলি, আলাদা খাতায় পড়াবে। তো আমি আরেকদিন একটা আরো কোন এক ফাঁকে একটু 5-10 মিনিটের জন্য ক্লাস নেব, সৌমিক আমার সাথে যোগাযোগ করো, আমি আগে ছবিগুলো ম্যানেজ করে তখন আমি তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এটা আচ্ছা, স্যার। 3 নাম্বার এক্সপেরিমেন্ট হিসেবে এটা রাইখা দিবা, তখন আচ্ছা আমি স্যার। ম্যাটেরিয়ালও সাপ্লাই করব। ওকে স্যার তাহলে দ্বিতীয় ক্লাসের আগে লিখবো না আর। হ্যাঁ স্যার সেকেন্ড যে ক্লাসটা নেবেন এটার আগে মানে লিখা লাগবে না স্যার? আমি যে ক্লাসটা নেব তখন আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো, তখন তোমরা লেখো। এই মুহূর্তে কিছু লেখার দরকার না, তবে এটা 3 নাম্বার এক্সপেরিমেন্ট হিসেবে লেখো। জি স্যার। ঠিক আছে, পরবর্তী স্যার অন্য স্যার ক্লাস নিলে ওটা তখন 4 নাম্বার এক্সপেরিমেন্ট হিসেবে লেখা ফেলে, যেহেতু তোমরা লুজ শিট হিসেবে করতেছো তো সমস্যা নাই। ওকে জি স্যার। ঠিক আছে, বাই।